প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই আন্দোলনের সফলতা দেশের জনগণের কোনো ব্যক্তি বা কোনো একক দলের নয়। তবে দলীয় নেতাকর্মী ও দেশবাসীকে ছেড়ে যায়নি বলেই ফ্যাসিস্টকে বিদায় করে 2024-এর 5 আগস্টে বিজয় অর্জন সম্ভব হয়েছে। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেছেন, বিগত 17 বছরে স্বৈরাচার জ্বালানি খাত থেকে লুটপাট ও বিদেশে পাচার করায় সংকট দেখা দিয়েছে। এই সংকট নিরসনে সরকার চেষ্টা করছে বলে উল্লেখ করেন তিনি। ইউসুফ আলীর রিপোর্ট। গণতন্ত্র প্রতিষ্ঠায় 17 বছরের অবিরাম সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। 24শে জুলাইয়ে যারা শহীদ হয়েছেন সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। সভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, ফ্যাসিস্টদের জুলুম নির্যাতন সহ্য করে বিগত 17 বছর ধরে দেশের মানুষের অধিকার আদায়ে রাজপথে ছিল বিএনপির নেতাকর্মীরা। সবচেয়ে বড় যেটি বিষয়, আমরা কখনোই জনগণকে একা ফেলে মাঠ ছেড়ে চলে যায়নি। জুলাই আগস্টে যে আন্দোলন, এটি ছিল সম্পূর্ণভাবে জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই সেই আন্দোলন সফল হয়েছে। ঠিক যেভাবে 1971 সালে বাংলাদেশের জনগণ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র চেয়েছে বলেই সেদিন আমাদের স্বাধীনতা অর্জন হয়েছিল 1971 সালে। তিনি বলেন, আন্দোলন সফল করতে 2024-এর জুলাই অভ্যুত্থানে যারা জীবন বাজি রেখেছেন তাদের প্রত্যাশা পূরণে পাশে থাকবে বিএনপি। আমরা আমাদের অবস্থান থেকে পরিষ্কারভাবে সাফ বলে দিয়েছি, এই জুলাই আন্দোলনের সফলতার ক্রেডিট এই দেশের সর্বস্তরের জনগণের। এই জন্যই আমরা এমন কাজগুলো করতে চাই যেই কাজগুলোর ফল জনগণ পাবে। আমাদের রাজনীতি এটাই হওয়া উচিত। অনেকে অনেক কথা বলবে, সবার সব কথা এত কান দেবার দরকার নেই। তারেক রহমান বলেন, স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর দেশকে আত্মনির্ভরশীল করতে দেশে বিদেশে কর্মসংস্থান তৈরির পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা খাতে আমূল পরিবর্তন করতে চায় বিএনপি সরকার। সরকারের বাইরে আর যে রাজনৈতিক দলগুলো যারা বিভিন্নভাবে আমাদেরকে বিভিন্ন কথা বলছে, আপনি একটু চিন্তা করে, ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন তো তাদের কথার মধ্যে কতটুকু সাবস্টেন্স আছে, তাদের কথার মধ্যে কতটুকু প্ল্যানিং, প্রোগ্রামিং, পরিকল্পনা, চিন্তা ভাবনা আছে। কথা বলে দেখেন তো, নেই। কিন্তু এমন একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছিল, বা এমন একটা অবস্থা এখনো ক্ষেত্র বিশেষে দেখতে পাচ্ছি আমরা, যে আমি ভালো আর সব খারাপ। আমরা এই ভালো খারাপের মধ্যে যেতেই চাই না। আমাদের রাজনীতিতে যে জনগণকে নিই, আমাদের রাজনীতির চেয়ে দেশকে নিই। মধ্যপ্রাচ্যে অস্থিরতা ও স্বৈরাচারের লুটপাটের কারণে জ্বালানি খাতে সমস্যা সৃষ্টি হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিরাজমান সমস্যা সমাধানে কাজ করছে সরকার। একটি রাষ্ট্রের যতগুলো ব্যবস্থা থাকে, প্রত্যেকটি ব্যবস্থা বিধ্বস্ত অবস্থায় আমরা পেয়েছি। 17 তারিখ থেকে সরকার পরিচালনার দায়িত্ব আমরা পালন শুরু করলাম। 2 সপ্তাহ না যেতেই শুরু হলো মধ্যপ্রাচ্য পরিস্থিতি। ফ্যাসিবাদী স্বৈরাচারীর সময় বছরে এই দেশ থেকে $16 বিলিয়ন, জনগণের $16 বিলিয়ন লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। কিভাবে ব্যাংকগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে, কিভাবে শিক্ষা বা স্বাস্থ্য, কৃষি সবকিছুকে ধ্বংস করে দেওয়া হয়েছে। কুইক রেটাল বা এটা সেটা অনেক কিছু করে আমাদেরকে দেখানো হয়েছে সবকিছু ঠিক আছে, কিন্তু আসলে অবস্থা কোনো কিছুই ঠিক নেই। যদি ঠিক থাকতো তাহলে বর্তমানে আমাদেরকে এই সমস্যা পোহাতে হতো না। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জুলাইকে ভুলিয়ে দেওয়ার কোনো অপচেষ্টা জনগণকে সাথে নিয়ে তছনছ করে দেওয়া হবে। তিনি বলেন, মুক্তিযুদ্ধে শহীদদের সঠিক তালিকা না থাকায় 71-এর মতো যেন 24 হারিয়ে না যায় সে উদ্যোগ নিতে হবে সরকারকেই। রাজধানীর সেরেডা মিলনায়তনে জুলাই বিপ্লবের 2য় বার্ষিক উপলক্ষে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন জামায়াত আমির। শেখ হাসিনার বিদায়কে যারা মিরাকেল বলেছিল তারাই এখন গণঅভ্যুত্থানের ভাগ বাটোয়ারায় ব্যস্ত বলেও মন্তব্য করেন তিনি। মুক্তিযুদ্ধ যেমন দলীয় বিবেচনায় হয়নি, তেমনি জুলাই যোদ্ধারা সবাইকে এক একজন মাস্টার মাইন্ড ছিল, এখানে কোনো একক মাস্টার মাইন্ড ছিল না বলে মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। এতগুলা খুন হলো, গুম হলো, পঙ্গু হলো, নির্যাতন হলো, মিথ্যা মামলা হলো, তার বিচার এখন স্থবির হয়ে পড়েছে। আগের সরকারের সময় যেটুকু গতি ছিল এটাও এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। কি হচ্ছে এগুলো? তাইলে কি জুলাইকে ভুলিয়ে দেওয়ার একটা নিরন্তর উল্টা সংগ্রাম শুরু হয়েছে? যদি সেরকম কোনো সংগ্রাম হয়ে থাকে, আমরা মহান আল্লাহর উপর ভরসা করে বলছি, দেশবাসীকে সাথে নিয়ে এই সমস্ত কিছু ইনশাআল্লাহ তছনছ করে দেওয়া হবে।
বিদ্বেষমূলক বক্তব্য ছাড়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনি বাধা দেখছেন না চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী রায় কার্যকর হবে। জুলাই হত্যাকাণ্ডের মামলার অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর। আগামী 1 বছরের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের সকল মামলার তদন্ত বিচার শেষ করার প্রত্যাশা করেন তিনি। এসএম আরিফের রিপোর্ট। জুলাই হত্যাকাণ্ড সহ সকল মানবতা বিরোধী অপরাধের মামলার অগ্রগতি নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে কথা বলেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি জানান, দ্রুত ও স্বচ্ছতার ভিত্তিতে তদন্ত ও বিচার কাজ এগিয়ে চলছে। জুলাইয়ের মামলাগুলো খুব দ্রুততার সাথে আমরা ইনভেস্টিগেশন শেষ করে আমরা সম্ভাব্য আগামী 1 বছরের মধ্যে যাতে অন্তত জুলাইয়ের সমস্ত বিচার আমরা শেষ করতে পারি, সেই বিষয়ে আমরা একটা কমিটমেন্ট নিয়ে আমরা ইনভেস্টিগেশন এবং বিচার কার্যে আমরা কাজ করে যাচ্ছি। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের আইনি ব্যাখ্যা দেন চিফ প্রসিকিউটর। যে কথায় ট্রাইব্যুনাল এর ইমেজ সংকটে পড়ে বা কন্টেম্পট হয়, এই বক্তব্য তো প্রচলিত আইনেও করা যায় না, আন্তর্জাতিক আইনেও করা যায় না। শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য আপনারা প্রচার করবেন না, বাকি বক্তব্য প্রচার করতে আইনগত বাধা কোথায়? মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি যদি দেশে আসে, তাহলে ওই রায়টা তো কার্যকর হবে। যেহেতু 30 দিন পার হয়ে গেছে এবং যেহেতু ওই সেকশনে বলছে যে এরপরে আর কোনো আপিল লাই করবে না, অতএব আপিলের সুযোগ নাই বলে আইন অনুযায়ী আমার মনে হয়। ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ দণ্ডিত আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ভুক্তভোগীদের দেয়ার বিষয়ে কাজ চলছে বলেও জানান আমিনুল ইসলাম। সম্পত্তি কনফিসকেশনের যে আদেশগুলো আছে, সেইগুলো কিভাবে দ্রুত বাস্তবায়ন করা যায়, আসামির পলাতক থাকা সত্ত্বেও এটা করা যাবে। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের ক্ষেত্রে আদালতের নির্দেশ কঠোরভাবে অনুসরণ করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। একই সাথে গ্যাস সংকট ধাপে ধাপে কমে আসবে জানিয়ে বাড়তি বিদ্যুৎ বিলের সুনির্দিষ্ট অভিযোগ থাকলে গ্রাহকদের অফিসে যোগাযোগের পরামর্শ দেন তিনি। সচিবালয়ে সরকারের বিভিন্ন কর্মকার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। সচিবালয় তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন কার্যক্রম ও অর্জন নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। খাদ্যের মজুদ খুবই ভালো পর্যায়ে আছে, 23,49,385 মেট্রিক টন। বৈশ্বিক পরিস্থিতির কারণে গ্যাস সংকট তাৎক্ষণিকভাবে সমাধান না হলেও বিভিন্ন উৎস থেকে গ্যাস আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। নাগরিকদের কষ্টের প্রতি সহানুভূতি রেখেই বলতে চাই, আশা করি আর কয়েকদিনের মধ্যেই এটা ধাপে ধাপে কমবে। কারণ যে টার্মিনালটা আছে সেটা একসাথে সে যত গ্যাসিফিকেশন করছে একসাথে পুরোটা পারবে না, সে ধাপে ধাপে করবে। সো ধাপে ধাপে সংকট কেটে যাবে। আবারও বলছি, সবাই একটু কাইন্ডলি আন্তর্জাতিক পরিস্থিতির দিকেও খেয়াল রাখবেন। আমাদের প্রত্যেকেরই পরিচিত মানুষজন আছে বাইরে, তারা দেখবেন যে ওসব জায়গায় আসলে কম বেশি সংকট হচ্ছে। 5 আগস্ট ঘিরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে আদালতের নির্দেশনা রয়েছে উল্লেখ করে আদালতের নির্দেশনা অমান্য করে কেউ বক্তব্য প্রচার করলে আইন অনুযায়ী অপরাধ হিসেবে গণ্য হবে বলেও জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। কালকে করবে, এটা যদি কেউ আগাম জানায় এবং সেটা পাবলিশ করে, এটা অবশ্যই আদালতের রায় ভায়োলেট করা হবে। আমরা এই ব্যাপারে ব্যবস্থা নেব। আমরা আগের বার একটা সতর্কতা দিয়েছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে, আপনাদের যারা করেছেন তাদের ব্যাপারে। আমরা এবার আবার স্মরণ করিয়ে দেব যে এই কাজ কেউ যেন না করেন, এটা থেকে বিরত থাকেন, কারণ এটা আদালতের নির্দেশ আছে। সংবাদ সম্মেলনে লেখিকা তসলিমা নাসরিনের দেশে ফেরা এবং এনসিপি নেতাদের বক্তব্য প্রসঙ্গে আইনি কাঠামোর কথা স্মরণ করিয়ে দেন ডাক্তার জাহিদুর রহমান। তাকে আনানোর জন্য কোনো উদ্যোগ সরকারের কাছে নেই। তিনি আসবেন কিনা, তিনি আসার জন্য তিনি কি করতেছেন, সেটা একেবারেই তার সিদ্ধান্ত। এটা তার সিদ্ধান্ত। তিনি তার সিদ্ধান্ত অনুযায়ী যদি যা যা প্রসেস আছে, প্রসিডিওর আছে, তিনি চাইলে সেটা করতে পারেন। তারপর সরকার সিদ্ধান্ত নেবে তার ব্যাপারে কি সিদ্ধান্ত হবে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। এটা একটা গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রদান ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, এই আয়োজনটি একটি বেসরকারি গণমাধ্যম সংস্থার এবং এর সঙ্গে নয়াদিল্লির কেন্দ্রীয় সরকারের কোনো সম্পৃক্ততা নেই। মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দাবি করেন, ওই ফোরামে প্রকাশিত কোনো মতামত ভারত সরকার সমর্থন করে না এবং এটি সম্পূর্ণভাবে বেসরকারি উদ্যোগ। लौटने को लेके तो मैं ये कहना चाहूँगा कि
मेरे पास कोई कमेंट नहीं है उस पर कुछ कहने के लिए। और जहाँ तक मुलाकात की बात है, मुलाकात तो हुई है, हमारे उच्चायुक्त की मुलाकात वहाँ के विदेश मंत्री और वहाँ के जो स्टेट मंत्री हैं उनसे मुलाकात हुई है और दोनों पक्षों के बीच में बातचीत हुई है। और जहाँ तक वो मामला इंटरेक्शन की मामला है 5 तारीख का, उसके बारे में मैंने आपको बताया कि हमारा पक्ष क्या है। Regarding the meetings of our High Commissioner in Bangladesh, as at other places, they have meetings of various nature. The other question was regarding the দীর্ঘ প্রতীক্ষার পর আগামীকাল 5 অগস্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে সকাল 9টায়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। উদ্বোধনের পর দিন জাদুঘরটি যুদ্ধাহত পরিবারগুলোর জন্য উন্মুক্ত রাখা হবে। 6 তারিখ থেকে সাধারণ দর্শনার্থীরা জাদুঘরটি পরিদর্শন করতে পারবেন। জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, আন্দোলনের বিভিন্ন পর্যায়ের আলোকচিত্র, দলিল, স্মারক, অডিও ভিডিও উপকরণ এবং শহীদদের স্মৃতিচিহ্ন সংরক্ষণের লক্ষ্যেই এই জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে। 5 তারিখে সকাল 9টায় মাননীয় প্রধানমন্ত্রী তিনি প্রধান অতিথি হিসাবে জুলাই স্মৃতি জাদুঘর শুভ উদ্বোধন ঘোষণা করবেন এবং কালকে এই ঘোষণা পরপরই আমাদের একটা আলোচনা সভা আছে এবং সেই আলোচনা সভা পরে ফলক উন্মোচন আছে। প্রথমে ফলক উন্মোচন, তারপরে জুলাই জাদুঘরের উদ্বোধন শেষে এসে আমাদের আলোচনা সভা। 2024 সালের 4 অগস্ট আন্দোলনের এক পর্যায়ে এসে এক দফা দাবিতে অনড় হয় ছাত্র জনতা সহ দেশের আপামর মানুষ। তা হলো শেখ হাসিনার পদত্যাগ। সেই দাবিতেই 4 তারিখ থেকে সারা দেশে শুরু হয় আন্দোলনের অসহযোগ কর্মসূচি। একই সাথে আরও কঠোর কারফিউ জারি হয় দেশজুড়ে। ছাত্র জনতার প্রতিরোধে রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয় যাত্রাবাড়ি, উত্তরা সহ বিভিন্ন এলাকা। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। শেখ হাসিনা সরকারের পতনের ঠিক একদিন আগে 2024 সালের 4 আগস্ট বেপরোয়া হয়ে ওঠে রাষ্ট্রের সশস্ত্র বাহিনীগুলো। এদিন আন্দোলনকারীদের উপর গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিটও খারিজ করে দেওয়া হয়। ফলে 4 আগস্ট জঙ্গি দমন কায়দায় সাধারণ শিক্ষার্থীদের মারতে থাকে বিভিন্ন বাহিনী। এরই মধ্যে ঘোষণা করা হয় মার্চ টু ঢাকা। আন্দোলনের এই পর্যায়ে এসে এক দফা দাবিতে অনড় হয় ছাত্র জনতা সহ দেশের আপামর মানুষ। তা হলো শেখ হাসিনার পদত্যাগ। সেই দাবিতেই 4 তারিখ থেকে সারা দেশে শুরু হয় আন্দোলনের অসহযোগ কর্মসূচি। একই সাথে আরও কঠোর কারফিউ জারি হয় দেশ জুড়ে। এদিন সকাল থেকে ছাত্র জনতার প্রতিরোধে রীতিমতো রণক্ষেত্র রাজধানীর যাত্রাবাড়ি সহ বিভিন্ন এলাকা। ছাত্রলীগ, যুবলীগ আর পুলিশের সশস্ত্র হামলা খালি হাতে মোকাবেলা করতে থাকে কয়েকশো মানুষ। রামপুরায় নামেন ইস্ট ওয়েস্ট ব্র্যাক ইউনিভার্সিটি সহ আশেপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক আর সাধারণ মানুষ। তাদের উপরই বৃষ্টির মতো নামতে থাকে গুলি। উত্তরা, বাড্ডা, প্রগতি সরণিতেও একই চিত্র। কারওয়ান বাজার, সায়েন্স ল্যাব, শাহবাগ, বাংলা মোটর আর ধানমন্ডি তখন যেন যুদ্ধক্ষেত্র। হাসপাতালগুলোতেও তখন বইছে রক্তের স্রোত। এত গুলিবিদ্ধদের চিকিৎসা দিতে চিকিৎসক, নার্সদের তখন নাভিশ্বাস অবস্থা। এক ঢাকা মেডিকেলেই কয়েক ঘন্টার মধ্যে গুলিবিদ্ধ হয়ে ভর্তি হন 67 জন। আহত হয়ে চিকিৎসা নিয়েছেন প্রায় 250 মানুষ। এর মধ্যে জরুরি বিভাগেই 7 জনের মৃত্যু হয়। এদিকে মিরপুরে তখন দেখা যায় এক অভূতপূর্ব চিত্র। সরকার সমর্থিত বাহিনীর বিপরীতে আন্দোলনকারীদের পক্ষেই ঢাল হয়ে দাঁড়ান একদল সেনা সদস্য। রক্তের দাম মেটাতে সারা দেশেই তখন শক্ত প্রতিরোধ ছাত্র জনতার। চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, সিলেট, দিনাজপুর, ঝিনাইদহ সহ গোটা দেশ রীতিমতো যুদ্ধক্ষেত্র। তখন ক্ষমতা টেকানোর শেষ চেষ্টায় তৎকালীন মন্ত্রী, প্রতিমন্ত্রী আর সশস্ত্র বাহিনীর প্রধানদের সাথে বৈঠকে বসেন শেখ হাসিনা। সেই বৈঠকেই আন্দোলনে গুলি চালাতে সেনাবাহিনীর উপর চাপ দেন তিনি। যখন এই পরিস্থিতি, তখন ডু অর ডাই সিদ্ধান্ত আসে আন্দোলনকারীদের পক্ষ থেকে। ঘোষণা 6 তারিখ নয়, মার্চ টু ঢাকা হবে 5ই আগস্ট। সিদ্ধান্ত মোতাবেক আমাদের যে 6 তারিখের যে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল সেটাকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি। মার্চ টু ঢাকা ঘোষণার পরই টেকনাফ থেকে তেঁতুলিয়ার আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। তখন বড় কিছু একটার জন্য প্রস্তুত হচ্ছিল বাংলাদেশ। দ্বিতীয় দফায় টানা 1.5 দশকের মসনদ ত্যাগের আগাম বার্তা পাচ্ছিলেন শেখ হাসিনা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে 5 আগস্ট রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ও বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। দিবসটিকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা, অপ্রীতিকর ঘটনা বা জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা মোকাবেলায় বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে জানানো হয়, নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে রাজধানী জুড়ে পিকেট ও চেকপোস্ট ডিউটি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি ডিবি ও সিটিটিসি সাদা পোশাকে সকল গুরুত্বপূর্ণ ভেন্যুতে মোতায়েন থাকবে। যেসব স্থানে সাধারণ মানুষের সমাগম বেশি হবে সেখানে সোয়াট, বোম ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড ইউনিটের মাধ্যমে বিশেষ সুইপিং কার্যক্রম পরিচালনা করা হবে। এছাড়া সকল অনুষ্ঠানের স্থল এবং জুলাই স্মৃতি স্তম্ভ এলাকাকে সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের নজরদারিতে আনা হয়েছে। প্রোগ্রাম আছে, যে কোনো অনুষ্ঠান থাকলে আমরা তো নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে থাকি। আমরা 5 আগস্টকে নিয়ে বাড়তি সতর্কতা আছে এবং আমরা আশা করতেছি সবকিছু শান্তিপূর্ণভাবে সম্পন্ন। বহুল আলোচিত সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকের শুরুতে কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, রাজনৈতিক দলসহ সব শ্রেণী পেশার মানুষের মতামত নিয়ে একটি গ্রহণযোগ্য সংশোধনী প্রস্তাব তৈরি করা হবে। কমিটিতে বিরোধী দলের সদস্যরা নাম না দেওয়ায় নির্ধারিত 5টি পদ আপাতত শূন্য রেখে 12 সদস্য নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে আইনমন্ত্রী আসাদুজ্জামান জানান, বিরোধী দল যে কোনো সময় তাদের সদস্যদের নাম দিতে পারবেন। মাহবুব সৈকতের রিপোর্ট। সংবিধান সংশোধন সম্পর্কিত সংসদীয় কমিটির প্রথম সভা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে জাতীয় সংসদে অনুষ্ঠিত সভায় আইনমন্ত্রী, চিফ হুইপ সহ অংশ নেন অন্যান্য সদস্যরাও। যদিও সভায় বিরোধী দলের কোনো সদস্য অংশ নেননি। ইতিপূর্বেই কমিটি গঠনের সময় নাম দেয়া থেকে নিজেদের বিরত রাখে বিরোধী দল। সভায় অংশ নিয়ে এ নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিরোধী দলের পক্ষ থেকে যে 5টি নাম দেওয়ার কথা ছিল সেই নামগুলো আমরা এখনো পাইনি। আমি আশা করি তারা হয়তো অনুধাবন করবেন, এক পর্যায়ে তারা হয়তো তাদের নাম দিবেন এবং তাদের সাথে আমরা আলোচনা করব। এছাড়াও নাম যদি নাও দেয়, আমরা সকল বিরোধী দলীয় যারা দল আছেন, সদস্য আছেন, তাদের সকলের পরামর্শ আমরা গ্রহণ করব। বিভিন্ন শ্রেণী ও পেশার অংশীজনদের মতামতের আলোকেই সংবিধান সংশোধনের কথা জানান সালাউদ্দিন আহমেদ। আমরা জুলাই জাতীয় সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে চাই এবং জুলাই জাতীয় সনদের বাইরেও যে সমস্ত মতামত আসবে সমাজের বিভিন্ন সেকশন থেকে, সকলের সাথে আমরা আলোচনা করব। সভা শেষে আইনমন্ত্রী জানান, জুলাই সনদের আলোকেই সংবিধান সংশোধনের প্রস্তাবনা সংসদে পেশ করা হবে। জুলাইয়ের চেতনাকে বাস্তবায়ন করার জন্য, জুলাই সনদের প্রতিটি অনুচ্ছেদকে অক্ষরে অক্ষরে পালন করার জন্য আমরা একটি সংশোধনী প্রস্তাব নিয়ে আসবো এই সংসদে, যে প্রস্তাবের মধ্য দিয়ে জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশের একটি বাস্তবায়ন হবে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। রাজধানীর 3টি শিক্ষা প্রতিষ্ঠানে সংঘর্ষে জড়িয়ে পড়েছেন ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা। মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে জুলাই গণঅভ্যুত্থানের 2য় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে পৃথক ধাওয়া, পাল্টা ধাওয়া, মারধর ও উত্তেজনার ঘটনা ঘটে। এসব ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। সকালের দিকে উত্তেজনা দেখা দেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের 2য় বর্ষপূর্তি উপলক্ষে একটি সেমিনারে প্রবেশকে কেন্দ্র করে ছাত্রদলের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ, জকসো এবং জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের ধাক্কাধাক্কি এবং পরে ছাত্র শিবিরের নেতাকর্মীদের সঙ্গে মারামারির ঘটনা ঘটে। দুপুর 12:30টার দিকে ঢাকা কলেজ ক্যাম্পাসেও ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। পরে ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে মিছিল বের করেন। বিকেলে রাজধানীর বকশীবাজারে অবস্থিত ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসেও ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে দুপক্ষের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়ায় এক পর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জুলুমের বিরুদ্ধে জুলাই শীর্ষক প্রদর্শনীর একটি ব্যানারকে কেন্দ্র করে ছাত্র শিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উত্তপ্ত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। গভীর রাত পর্যন্ত সংঘর্ষ চলে। পরে পুরো ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ, জারি করা হয়েছে 144 ধারা। রংপুর থেকে বিস্তারিত জানাচ্ছে মাহমুদুল হাসান।
রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক চত্বরে জুলুমের বিরুদ্ধে জুলাই শীর্ষক প্রদর্শনীর আয়োজন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবির। প্রদর্শনীতে থাকা একটি ব্যানারকে কেন্দ্র করে সন্ধ্যার পর ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবির এই দুই ছাত্র সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গতকাল রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা ওই ব্যানার অপসারণের দাবি জানায়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা, পরে হাতাহাতি, এক পর্যায়ে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। তা চলে গভীর রাত পর্যন্ত। দুই ছাত্র সংগঠনের উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। জুলাইয়ে যেটা মূলত হয়েছে হল দখল, সিট দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, বৈষম্যের বিরুদ্ধে আসলে আমাদের আন্দোলনটা ছিল। আমরা জীবন দিয়েছি। আমরা জুলাইয়ে যখন বের হইতাম আসলে প্রত্যেক সময় আমরা মৃত্যুর তওবা তাকের করে বের হতাম, মৃত্যুর প্রস্তুতি নিয়ে বের হতাম। আমরা এভাবে রংপুরে আসলে ছিলাম, এভাবে আন্দোলন করেছি। আমরা প্রশাসনকে বরাবরই আসলে শ্রদ্ধা করতে চাই। আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেটকে আসলে শ্রদ্ধা জানাতে চাই। শিক্ষার্থীরা যা চায় আমরা তাদের সাথে সেই ম্যান্ডেটের উপরেই থাকতে চাই। আসলে আমরা মূলত শিবিরের যা ভাই আছে তাদের কাছে আসছিলাম। মূলত আমাদের ৩-৪টা ছবিতে সমস্যা ছিল, আমরা ছবি কটা নামানোর জন্য আসছিলাম। এবং এখানে দুই পক্ষের মধ্যে কথাবার্তাতে কেউ উস্কানি দিয়ে হয়তো এই ঝামেলাটা তাদের মধ্যেও লাগানো হয়েছে এবং আমাদের মতো। আমরা ইচ্ছাকৃত আমরা যদি মারামারি করবো বা অন্যরা যে মারামারি করবে তাহলে তো আমাদের অন্যরকম অ্যাপ্রোচ থাকতো। আমরা কিন্তু সুন্দরভাবে সালাম দিয়ে সুন্দরভাবে কথা বলছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও ছাত্র উপদেষ্টারা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে দুই ছাত্র সংগঠনের নেতাদের নিয়ে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হলেও তাৎক্ষণিকভাবে কোনো সমাধান হয়নি। পরে গভীর রাতে উত্তপ্ত পরিবেশ শান্ত হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে সহিংসতায় জড়িতদের শনাক্ত করা সহ একই সঙ্গে ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে উভয় পক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। ধাওয়া পাল্টা ধাওয়ার যে ঘটনা ঘটছে তার পরিপ্রেক্ষিতে আমরা প্রশাসন এসে আমরা দুই দলের প্রেসিডেন্ট, সেক্রেটারি সহ আমরা আমাদের অফিসে বসে আমরা আলোচনার মাধ্যমে সমাধান করেছি। তারা এখনো ৩৬ জুলাই আসেনি। ডে আফটার টুমোরো আমাদের প্রোগ্রাম হবে। সেই হিসেবে তারা অঙ্গীকারবদ্ধ হয়েছে যদি ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে তারা সাংগঠনিকভাবে ব্যবস্থা নেবে, তার জন্য আমরা প্রশাসনিকভাবে ব্যবস্থা নেব। শহীদ আবু সাইদের যে ক্যাম্পাস তা থাকার কথা ছিল জ্ঞান চর্চার, সেখানে আবারও ফিরেছে ধাওয়া পাল্টা ধাওয়া। যে প্রাঙ্গণ একদিন রাজনীতির সহিংসতা থেকে মুক্ত, নিরাপদ ও ভয়হীন শিক্ষাঙ্গনের স্বপ্ন দেখেছিল, সেই ক্যাম্পাসেই আবারও সংঘর্ষ, আতঙ্ক আর রক্তাক্ত শিক্ষার্থীর ছবি। আমরা বিশ্বাস করি তাদের সাথে এবং আমাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে আসলে এই প্রবলেমটা আমরা সলভ করতে পেরেছি। আর এই নিরাপত্তার ক্ষেত্রে আমরা বিশ্বাস করি যে পুলিশ সেই অস্ত্র নিয়ে ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়বে, সেই চিরচেনা এই দৃশ্যপট থেকে আমরা আসলে বেরিয়ে আসতে চাই। আমরা চাই জুলাইয়ের স্পিরিট বেঁচে থাকুক আমাদের জাতির জন্য। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর। বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বাণিজ্য বিনিয়োগ সহযোগিতা জোরদারে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সকালে সচিবালয় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, চুক্তি অনুযায়ী বাংলাদেশ থেকে ৯৭% পণ্য দক্ষিণ কোরিয়ায় শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে এবং কোরিয়া থেকে বাংলাদেশের ৮৭% পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়া হবে। জানান, এ চুক্তি বাংলাদেশের অর্থনীতিতে $1 ট্রিলিয়ন পৌঁছাতে সহায়তা করবে। এটি কেবল একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নয়, বরং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক জোট গঠনের একটি শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করবে বলে সে সময় আশাবাদ জানান দুই দেশের বাণিজ্যমন্ত্রী। কোরিয়া বর্তমান পৃথিবীতে $2 ট্রিলিয়নের একটা ইকোনমি। এরকম একটা বড় শিল্পোন্নত দেশে আমাদের রপ্তানি পণ্যের জন্য একটা অগ্রাধিকার বাজার পাওয়া, এটি আগামী দিনে আমাদের রপ্তানি খাতের বিকাশের জন্য একটা বড় মাইলস্টোন হবে। এফটিএ এই সেপা এগ্রিমেন্টগুলির মাধ্যমে শুধু বাণিজ্য সম্প্রসারণ না, আমরা বিনিয়োগ আকর্ষণের জন্য, ক্যাপিটাল অ্যাট্রাক্ট করার জন্য সক্ষম দেশগুলির সাথে চুক্তিতে আবদ্ধ হতে চাই। তো সেটির জন্য দক্ষিণ কোরিয়া আমাদের জন্য একটা মডেল দেশ। আজকে সেই চুক্তিতে আমরা উপনীত হয়েছি, এটা দেশের জন্য একটা সুখের বিষয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল খেরেইজি। মঙ্গলবার সচিবালয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাতে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া,
বিনিয়োগ সম্প্রসারণ এবং কৌশলগত সহযোগিতা আরও জোরদারের বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেন। এই সময় সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন সম্ভাবনাময় খাতে সহযোগিতা ও বিনিয়োগ সম্প্রসারণে সৌদি আরব আগ্রহী। তিনি আরও বলেন, সৌদি আরব বাংলাদেশে প্রক্রিয়াজাত খাদ্য, সি ফুড, ট্রপিক্যাল ফুড, কৃষিভিত্তিক শিল্প, তথ্য প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য জ্বালানি সহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগে আগ্রহী। সাক্ষাতের শেষে সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরে আমন্ত্রণ জানান। আমন্ত্রণের জন্য প্রধানমন্ত্রী ধন্যবাদ জানিয়ে সুবিধাজনক সময়ে সৌদি আরব সফরের আশা প্রকাশ করেন। দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক নিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন সফররত সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ বিন আব্দুল করিম আল খুরাইজি। মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এই বৈঠকে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম, প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফিরে এক ব্রিফিংয়ে বৈঠকে আলোচনার নানা দিক তুলে ধরেন প্রতিমন্ত্রী শামা ওবায়দ। বাংলাদেশের বিভিন্ন খাতে সৌদি বিনিয়োগ এবং সৌদিতে দক্ষ শ্রমিক নিয়োগ সহ বিভিন্ন বিষয় উঠে আসার কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের এবং সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে বাংলাদেশ সফরের পারস্পরিক আমন্ত্রণ জানানো হয় বৈঠকে। বাংলাদেশে বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করার জন্য এখানে ফিশারিজ, ফুড, এনার্জি, রিনিউয়েবল এনার্জি, সোলার এনার্জি, আইটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই ধরনের বিভিন্ন সেক্টরে তাদের যে দক্ষতা আছে সেই দক্ষতা কাজে লাগিয়ে সৌদি সরকার এখানে বাংলাদেশে ইনভেস্ট করতে আগ্রহী। আরও বেশি দক্ষ শ্রমিক, স্কিলড লেবার নেওয়ার জন্য তারা আগ্রহ প্রকাশ করেছে, সেটা নিয়েও কথা হয়েছে। প্রধানমন্ত্রী, মন্ত্রী, সংসদ সদস্য, সচিব সহ সরকার উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সিল, স্বাক্ষর ও অফিসিয়াল লেটার হেড জাল করে প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের 5 সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগ। এই সময় তাদের কাছ থেকে জালিয়াতির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ আলামত উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবি মোহাম্মদ শফিকুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, সম্প্রতি প্রবাসী ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রীর কিছু কাগজ ডিবিকে দিয়ে তদন্তের জন্য বলা হয়। সেগুলো তদন্তের পর গোয়েন্দা তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের গ্রেফতার করা হয়। সম্প্রতি সময়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সচিব ও সরকারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিল, স্বাক্ষর ও অফিসিয়াল লেটার হেড প্যাড জালিয়াতি করে প্রতারণা করে আসছে একটি সংঘবদ্ধ চক্র। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় উনি আমাদেরকে কিছু পেপার উপস্থাপন করেন এবং বলেন যে এই বিষয়ে বিশদ তদন্ত করার জন্য। ডিবি সাইবারের টিম এই বিষয়ে তদন্ত করিয়া মাদারীপুরের কালকিনি থেকে 4 জনকে এবং কুষ্টিয়া জেলা হইতে 1 জনকে গ্রেপ্তার করে।